limited time with a moderator and a panelist. Over to a moderator, Mr. Ambarish Dasgupta. Good evening. Onek dhonnobad HVL Group ke. Really honored to have the chance to moderate this panel discussion. এবং HVL গ্রুপের পরিবার, HVL গ্রুপের সাথে জড়িত আছেন যারা কর্মী এবং অন্যান্য শুভানুধ্যায়ী যারা আছেন তাদের সবাইকে অনেক অভিনন্দন আজকের এই দিনটার জন্য। It is not so easy to achieve 100 years of tenure, and as I was going through some data, I figured out that there are only around 36 companies, publicly listed company in India, which is more than 100 years, publicly listed company in India, more than 100 years. There are only 36 companies. And also in the world, I saw there are around 20,000 companies, more than 100 years, but there are only 5,000 companies, which is more than 200 years. So it shows যে কত তাড়াতাড়ি 100 থেকে 200 এবং প্রত্যেক বছর কমেও যায় সংখ্যা। অতএব যারা 50 পেরিয়ে 100 এসেছেন, যেভাবে পার ইয়ার কোম্পানি বন্ধ হয়েছে এবং সেক্ষেত্রে এই কৃতিত্ব মানে তারা যে কন্টিনিউ করতে পেরেছেন এবং নিঃসন্দেহে 100 থেকে 200ও যাবেন এবং এই কৃতিত্ব নিঃসন্দেহে বিশাল প্রশংসা রাখে। The panel today will be discussing on agriculture, the future trends. The future trends in the impact of agriculture for the next 20 years in society and in economy. So there are multiple areas that we need to cover in the next 15 to 30 minutes because agriculture is a vast subject, so I will just start. The last published economic review, the 2024 of the Government of India, that shows that agriculture contributes to around 17 to 18% of GDP. And that is same for manufacturing as well. But the interesting thing here is যে একজন 17 থেকে 18 দিয়ে এমপ্লয়মেন্ট জেনারেট করে 42%, আর আরেকজন 17 থেকে 18 দিয়ে এমপ্লয়মেন্ট জেনারেট করে মোটে 12 থেকে 13%। তার মানে প্রোডাক্টিভিটি অফ দ্য এগ্রিকালচারকে আমাদের আরও অনেক বেশি বাড়াতে হবে, কারণ এমপ্লয়মেন্ট জেনারেটিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক বেশি এগ্রিকালচারের, হয়তো প্রোডাক্টিভিটির দিক থেকে কম। এবং সেইটাই আমি যখন মিস্টার হালদারের সাথে আলোচনা করেছি এবং সেইটাই বারবার ওনার আলোচনাতেও উঠে এসেছে যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি কোন দিকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। এবং few of the things with the world agriculture trend as well as the Indian government's agricultural trend which align also show the applicability of technology, the technology and innovation, applicability of AI, drones and all that we are hearing every day. In addition to that also the regenerative farming, the biodiversity, the climate resilient crops, then drip irrigation, and there are multiple areas that people are now researching on to enhance the productivity of the land, the lesser usage of water, the zero or less usage of any chemical thing. As a result, the objective, which HVL also mentioned, and India also has that, to give 100% food security to the world. So, food for all, but healthy food for all, and therefore life for all, and then earth forever. Sustainability of the world forever. Agriculture যেন কোনোভাবে আর্থকে না ড্যামেজ করে। এইগুলো হচ্ছে বৃহৎভাবে যেটা দেখা যাচ্ছে এখন ট্রেন্ড ইন এগ্রিকালচার। ইন অ্যাডিশন টু দ্যাট অন দ্য সোসাইটাল পার্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কীভাবে ফার্মিংটাকে আরও ইনক্লুসিভ করা যায়। স্মল ফার্মার্স, স্মল হাউসহোল্ড ফার্মার্স, ওমেনকে নিয়ে আসা, কী করে আরও ইনক্লুসিভ ফার্মিং বাড়ানো যায়, এফপিও কী করে আরও বাড়ানো যায় এবং সেইটাকে আরও ইগ্যালিটেরিয়ান, আরও সবাইকে জড়িয়ে নিয়ে ফার্মিংটাকে কী করে ইমপ্রুভ করা যায়, সেইটা ইজ দ্য সোসাইটাল কন্ট্রিবিউশন, যেটা একটা বড় ব্যাপার।
আর একটা জিনিস ভাবা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়াকে যদি সারা পৃথিবীর ফুড সিকিউরিটির জন্য ভাবা হয়, যেটা ইন্ডিয়ার একটা স্বপ্ন, তাহলে যে ধরনের ট্রেড এগ্রিমেন্টসগুলো ভারতবর্ষের সাথে অন্য দেশের আছে, এগ্রিকালচারে সেইগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা এখন দরকার। এবং সেখানে ক্লাইমেট স্পেসিফিক এগ্রিকালচার যেরকম আছে, সেই জন্যে নানা রকম ট্যারিফের ছাড়, নানা রকম সুযোগ দেওয়া, এই ব্যাপারগুলো নিয়েও প্রচুর পরিমাণে এখন কাজ হচ্ছে এবং সেইগুলোও একটা ট্রেন্ড। এই এতগুলো ট্রেন্ড এখন এখানে হয়তো খুব অল্প কথায় আলোচনা করা যাবে না, কিন্তু আমাদের এক একজন স্পিকার এবং সবশেষে মিস্টার হালদার নিজে প্রত্যেকে তার এক একটা দিক থেকে যে ট্রেন্ডগুলো এগ্রিকালচার দেখছে সেটা নিয়ে কিছু বলবেন। আমি প্রথমেই যাব, আই উইল গো নাও টু দ্য জেন্টলম্যান অন মাই ইমিডিয়েট রাইট, মিস্টার অশোক বরা। Thank you, Ambarishda, and thank you, Keshavda. When Keshavda asked me to join this panel, and he gave me the subject of agricultural vision of 2047, I was quite surprised, because I thought maybe it was an escape, because anything that I can say here cannot be held against me when actually 2047 comes. But after this film that I saw, I realized that he has already lived a part of that vision to 2047 in his own span of 100 years of this business. And in fact, the paper that I prepared is actually proving to be redundant because of this film. But I would just like to pick up a few things in the interest of, to keep it brief, on some of the supply chain and food processing challenges that I can see happening in the future. The first thing that I see is that in 2047, for a variety of reasons, both physical as well as business, the consumer would expect not only natural food, but also to get fresh food in a packaged form. And therefore, capturing freshness at the point where food is actually grown is going to be one of the biggest challenges. We all talk about the last mile, this will be about the first mile. Ar ei film e ami ekta jinish dekhlam ki, you know, the whole question is, why did he start his mills very close to the place where it was produced? It might be justified in terms of only cost, but I think also it was a very big element that you captured the food at the point where it was actually the most fresh. This is actually going to be even more severe as we go forward. The second challenge will be on supply chain transparency and traceability. More and more people would want to know where this food has grown. How were the people treated who actually worked on the fields? What is the transparency of the labeling and information that is available on the food? And food safety, because people will be very conscious about not wanting to use food which is not used, which does not use pesticides and fertilizer. And some of the things that we saw in the film was actually a reflection of that. The third element that I just wanted to very quickly touch about is that because of the fact that agricultural land will be shrinking, the productivity of land will only be drawn if agriculture ceases to be an individual activity. I'm not saying that it is going to become a corporate activity, but I think it is going to be a collective effort where, in order to make economic sense, people will look at agriculture as a portfolio of businesses rather than individual businesses. Again, something that you can see from the film of what Haldar Ventures has done. And the last point that I just wanted to make was on loss containment and, you know, creating an environmental friendly approach to business, to the agricultural business. I think there are two things that are very important. One is at the consumer end, there will have to be not just social consciousness, but portion management is going to become, shelf life management are going to become very, very important issues. And the other thing is, agriculture will have to approach itself as a circular economy, where it is not only about the wastage of the food grains, but using it for using the byproducts, extracting number of products from it, the way it uses water, energy, and even packing materials. So these were some of the things that
I think in 2047 will become a challenge from a supply chain and food processing perspective. Thank you, Ashok. We will come back to you with more questions. But the question that remains is that while India aspires and dreams to be close to 35 trillion US dollar in the 100 years of independence, and if we consider that agriculture at that time will be playing a role of producing 25% of the GDP, so then also it will come close to a $10 trillion industry. Now a $10 trillion industry, apart from the various trains which I mentioned, which Ashok mentioned, but to get all these things done, there is a complete transformation of the banking, finance, the insurance system around agriculture that will be required. How will that sector get money? How will that sector have liquidity? How will that sector have an insurance protection or any other innovative financial models? Because with this, I will go now to Mr. Jayanto Babu. Jayanto Babu, who has been a very active gentleman in the agriculture financing. Your thoughts? Thank you, Mr. Dasgupta. প্রথমেই হালদার গ্রুপকে অসংখ্য অভিনন্দন আমাকে আমন্ত্রণ করার জন্য। যেটা আমার মনে হয় যে যেটা মিস্টার দাশগুপ্ত প্রশ্নটা রাখলেন, ভারতবর্ষকে যদি আমরা খুব ভালোভাবে দেখি, ভারতবর্ষের 86% কৃষক হচ্ছে প্রান্তিক এবং ক্ষুদ্র, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 10 জন চাষির মধ্যে 9 জন চাষি হচ্ছে প্রান্তিক বা ক্ষুদ্র চাষি। সো ভারতবর্ষের পিকচারটা কিন্তু সম্পূর্ণ একটু অন্য ধরনের। আমার মনে হয় ফাইন্যান্স বা ইন্স্যুরেন্সে আসার আগে কিছু বেসিক ব্যাপারটা, আজকে যদি আমরা বলি একজন কৃষকের, কোনো স্কুলে যদি বলি একজন কৃষকের ছবি আঁকো, প্লিজ ড্র এ ডায়াগ্রাম অফ এ ফার্মার, হোয়াট ইজ দ্য পারসেপশন? Perception is that farmer is a dhoti, very poorly looking shabby person, and he is uneducated. So this perception itself is the basic threat for this industry actually. We have to upgrade the image of the farmer first of all. Second thing, you see, agriculture is totally different here. Here is the only industry where farmer being a manufacturer is producing the product without knowing the cost of his product. You cannot name any other industry where a producer is producing a product and selling without knowing the cost of the product. These are the biggest challenge for this thing. Third is that, think about a farm family, they are earning on an average, as per the National Sample Survey, around 9,500 rupees per month. For him to think about sustainability, climate smart is a really dream also. Fourth, the budget layout is only now 3.4% of the annual budget is for the agriculture. Whereas your 55% population is dependent on agriculture and they are hardly contributing 17.5% GDP also. So if we take out all those things together, this is a very, very difficult situations for the farming community actually. And now, the basic problem for finance and insurance for the farmer, if you only ask, first is the challenge is the record of the land. Most of the problem comes from the record of the land, where farmers does not have the clear title, and that's why availability of land is loan is a big challenge also. Moreover, a farmer is cultivating 20 acres of land and he is being perceived as having a poor things. So this thing is very difficult for them. Then legacy of his track record. Bank does not have proper records of the farmers about his payment transactions also. Because another one is the crop failure, poor seasonal demand. Of course, all those things make this farmer very vulnerable for the product loss also. So in these conditions, if a farmer does not have the money to grow his crop, because input cost is increasing day by day, inflation is quite high, but he is not getting the formal loan. Penetration of formal loan in the rural India is negligible. If you visit most of the villages across India, still the unstructured loans
plays a major role actually. So in this case, I think it's a government initiative first that policy layout has to be massive through the NABARD or through State Bank or through other interfaces, that farmers, this without collateral, how they can get the more loan, that should be the basic policy. Basic, I should say, disruption should come from that perspective, that how farmer easy of operations of getting loan should be there. Same thing is for the insurance. There is no structured processes for the farmer so that they can get seamless claims settlement from the thing. Because though it is now being strategized to the geo specification and satellite also, but there are lots of disputes and unclarity in this thing also. So, to my opinion, that first is digitizations of land record, which government has started in this budget, is a very, very structured initiative. Second is the budget layout in the finance for the farmers and more aggressive role of NABARD and other issues for this loan and insurance should be brought up with this thing. Beautiful. Thank you so much. এবার আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ এগ্রিকালচারের দিকে আসা যাক, because if we are thinking of the future, we cannot ignore this. As I mentioned at the very beginning, the earth forever. আমরা এখন চারপাশে শুনছি এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারও আমরা আমাদের দেশ সম্পর্কে বলেছি যে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে আমরা কার্বন জিরো নেট নিউট্রাল করব। এবং contrary to our belief, as I understand that agriculture is also a huge carbon producer. So সেখানে আমরা কি করে কার্বন কমাবো, কার্বন সিকুয়েস্ট্রেশন কি করে করব, এবং সেখানে আরও কিভাবে আমরা পৃথিবীকে নষ্ট হতে দেব না, সাস্টেইনেবিলিটি কি করে বাড়াবো, টেকনোলজি সেখানে কি রোল প্লে করছে, এই জিনিসটা আমরা শুনতে চাইবো রাজীবের কাছে। ধন্যবাদ অম্বরীশদা এবং কেশবদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এই যাত্রাপথের সন্ধিক্ষণে আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের পাশে এসে দাঁড়ানোর। ভীষণই গর্বিত অনুভব করছি। বাঙালি প্রতিষ্ঠান কলকাতার বুকে জানা ছিল না, তবে আজকে খুব অনুপ্রাণিত বোধ করছি। তো এবারে যে অমরেশদা আপনি যেটার উপর বলতে বলেছেন সেটা তো অনেকক্ষণ সময় লাগে বলতে, কিন্তু অল্প সময়ের মধ্যে যেটুকুন বলা যায়, I'll switch to maybe a little bit of English here. Let's look at how the world would look like and what are the major factors that would affect agriculture in 2047. আমরা তিনটে জিনিস দেখছি। একটা হচ্ছে পপুলেশন আজকে যা আছে, আপনি 2040-এর শেষের দিকে দেখবেন 20% বেড়ে গেছে। কিন্তু এদিকে যদি দেখেন যে জমি, পৃথিবীতে যত জমি আছে তার মোটে 13%-এ কিন্তু ফুড গ্রেন চাষ করা হয় এবং চাষ করা যায়, তার বেশি কিন্তু যায় না। আজকে এইটাই স্ট্যাটিস্টিক্স। তাহলে আপনার 13% জমি কিন্তু 20% লোক বেড়ে গেল, তাহলে আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হবে। সো পপুলেশন ইজ আ বিগ ডিটারমিনেন্ট অফ হাউ এগ্রিকালচার উইল বি ইন 2047। তার মানে আপনাকে প্রোডাক্টিভিটিটা বাড়াতে হচ্ছে। দ্বিতীয় যেটা ফ্যাক্টর থাকছে, বড় ফ্যাক্টর, আরও অনেক ফ্যাক্টর আছে, আমি তিনটে বড় ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ বলতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কী ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট হচ্ছে প্রাইসে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, একই খাদ্যশস্যের দাম বেড়ে যাচ্ছে, দ্য ডিভাইড বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার বেড়ে যাচ্ছে। এই কন্ডিশনটা আপনি আরও বেশি দেখতে পাবেন, প্রকট হবে আরও 20-25 বছর বাদে। আর তৃতীয় যে জিনিসটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ডিপ্লিশন অফ রিসোর্সেস, মানে সম্পদের অবক্ষয়। যেমন ধরুন জল, তো আপনি যদি দেখেন আজকে থেকে 25 বছর বাদে একটা মেজর ওয়াটার ক্রাইসিস, যারা বোদ্ধা আছেন তারা প্রেডিক্ট করছেন একটা মেজর ওয়াটার ক্রাইসিস হবে, এবং সেটা মিডল ইস্ট, পার্টস অফ সাউথ আমেরিকা, যেখানে কেশবদার অ্যাকচুয়ালি ব্যবসা চলছে, এইরকম কিছু কিছু জায়গায় ওয়াটার ক্রাইসিস হবে। এবং তার সঙ্গে আপনার থাকছে সয়েল ডিজেনারেশন, ফরেস্ট ডিপ্লিশন অফ হ্যাবিট্যাট, বিভিন্ন রকম জিনিসপত্র। তো এটা হচ্ছে সিনারিও 2047-2050, এইটা হচ্ছে একটা সিনারিও আপনারা দেখতে পারেন। এবং দিস কন্ডিশনস আর পলিঅ্যাঙ্গুলেটেড বাই ভেরিয়াস এক্সপার্টস, মানে এটা বিভিন্ন বোদ্ধাদের
মোটামুটি একটা সিমিলার মতামত। তো তাহলে এই সিচুয়েশনে কয়েকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এবং আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি এবং আমার সঙ্গে অনেকে রয়েছেন যারা বিলিভ করেন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ইজ ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স টু কমব্যাট দিস সিচুয়েশন, যেগুলোর কথা বললাম। তো তার মধ্যে টেকনোলজি যদি আপনি বলেন, অবশ্যই আমি একটু টেকনোলজিটার আগে আসছি। যেমন ধরুন 4-5টা জিনিস আমি এখানে বলবো এবং সেটা বলে এই বক্তব্যটা শেষ করব। প্রথম জিনিসটা সেটা হচ্ছে আপনার প্রিসিশন এগ্রিকালচার। তার মানে কম জমিতে কি করে আমি বেশি শস্য, ওই যে 13% আর 20%-এর কথাটা বললাম, কম জমিতে বেশি শস্য কী করে করব। তো সেটার অনেক টেকনোলজি আজকে ব্যবহার হচ্ছে, এগুলো ব্যবহার আপনি আরও বেশি দেখবেন। যেমন ধরুন জিপিএস টেকনোলজি, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতে কি হচ্ছে, এতে যে চাষি আছে সে জলের অবক্ষয়টা বাঁচাতে পারছে, তার শস্যে ফার্টিলাইজার কম লাগছে, পেস্টিসাইড কম লাগছে। তো এটা একটা প্রিসিশন এগ্রিকালচার, আমরা এটা দেখবো। এটা একটা টেকনোলজি, বা এতে আরও বেশি আমরা ইনোভেশন দেখবো আরও বেশি এতে পয়সা আসছে। দ্বিতীয় যে জিনিসটা সেটা দেখবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন ফুড গ্রেনস। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন যে জেনেটিক্যালি মডিফাইড যেগুলো ক্রপ রয়েছে সেগুলো বেশি পেস্ট রেজিস্ট্যান্ট, তারপর আপনার ক্লাইমেট রেজিস্ট্যান্ট, এবং তাতে নিউট্রিশনাল ভ্যালুও ইনট্যাক্ট থাকছে। সেটাতে হচ্ছে কি, ইউ আর এগেন গেটিং মোর ফর লেস। যেটা তৃতীয় জিনিস আমি বলতে চাইবো সেটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং আজকে অলরেডি হতে শুরু করেছে। এর একটা সবচেয়ে বড় সুবিধে, যেটা অশোকদা আগে বলেছেন, যে সাপ্লাই চেইন। ভার্টিক্যাল ফার্মিং কিন্তু একটা খুব সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার জায়গা কম লাগছে, আপনি ইনস্টেড অফ ফার্মিং অন দ্য ল্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি ফার্ম আপওয়ার্ডস। এই ভার্টিক্যাল ফার্মিং আজকে খুব চলছে, এবং এটার আমরা আরও বিস্তার দেখতে পাবো। এই ভার্টিক্যাল ফার্মিংয়ের ফলে আপনি জল বাঁচাতে পারছেন, আপনি পেস্টিসাইড আপনার কম লাগছে, ফার্টিলাইজার কম লাগছে, এবং নিউট্রিশনাল ভ্যালুও ইনট্যাক্ট থাকছে। আর দুটি জিনিস আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে স্যাটেলাইট টেকনোলজি আজকে ব্যবহার হচ্ছে, ভবিষ্যতে আরও বেশি ব্যবহার হবে। তাতে সুবিধাটা হচ্ছে যে দ্য ফার্মার উইল গেট টু নো তার ক্রপিং প্যাটার্ন কী, এবং তার ওয়েদার কন্ডিশন অনুযায়ী তাকে কী প্রিকশনের মেজার নিতে হবে যাতে করে কিনা তার ক্রপটাকে প্রোটেক্ট করা যায় এবং ক্রপটাকে সময় মতন হারভেস্ট করা যায়। তো এই যে টেকনোলজিটা অলরেডি চলছে, এবং আমরা দেখবো এতে আরও বেশি অনেক পয়সা আসবে। স্যাটেলাইট টেকনোলজি অনেক বেশি পয়সা আসছে, অনেক বেশি ইনোভেশন হচ্ছে স্যাটেলাইট টেকনোলজিতে, যাতে করে কি না এই আলটিমেটলি এই সুবিধাটা ফার্মারকে, চাষিকে দেওয়া যায়, এবং তাতে করে সমাজের এবং চাষির অনেক ওয়েস্টেজ কম করা যায়। আর লাস্ট জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার। অমরেশদা একটু বলেছেন, আমি একটুখানি আরেক বিস্তারে বলছি। দুটো জিনিস, রিজেনারেটিভ এগ্রিকালচার, সেটা হচ্ছে যে এই যে বারে বারে আমরা বহু ফসলি এখন যে এটা চলছে, যে একটা জমিতে বহু ফসল করা, সেটার জন্য জমির একটা অবক্ষয় হয়। রিজেনারেটিভ এগ্রিকালচার ইজ এ টেকনিক, ইনোভেটিভ টেকনিক, যেখানে জমির অবক্ষয়টাকে রোধ করা যাচ্ছে, জল কম লাগছে, পেস্টিসাইড কম লাগছে। এবং আমি কৌস্তবের বক্তৃতায় শুনলাম ওরা সাস্টেনেবিলিটি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর অনেক জোর দিচ্ছে। আমার মনে হয় ওদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে সেখানে এই রিজেনারেটিভ এগ্রিকালচারের উপর আমি বলবো কেশবদা আপনি এটা একটু নজর দেবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাবে ভবিষ্যতে। আর লাস্ট থিং ইজ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অ্যাগ্রোফরেস্ট্রি ইজ অ্যামালগামেশন অফ ফরেস্ট্রি উইথ এগ্রিকালচার। সেটাতে আপনার সাস্টেনেবিলিটির যে কেশবদা আপনারা বললেন সাস্টেনেবিলিটিতে আপনারা এত দেখছেন, agroforestry is something which you need to probably imbibe in your strategic plan to see how with agriculture you can also foster the agenda of forestry and also earn from that. So maybe আমি এটা বলেই বক্তব্য শেষ করছি এটার উপরে অমরেশদা, এবং আপনার পরে যদি আরও কিছু বলতে হয়। থ্যাংক ইউ রাজীব, ভালো অনেকগুলো প্রায় 5-7টা জিনিস জানা গেল। এইবারে আমরা আসবো মিস্টার হালদারের কাছে। মিস্টার হালদার, HB হেল খালি একটা
রাইস প্রডিউস করা বা ব্র্যান্ড অয়েল প্রডিউস করা কোম্পানি নয়। এইচবিএল যথেষ্ট পরিমাণে আমি বুঝতে পারছি একটা ফরওয়ার্ড থিঙ্কিং, ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে চাওয়া কোম্পানি, কারণ নইলে এখানে এই প্যানেল ডিসকাশন আপনি করতেন না। কারণ খালি উৎপন্ন করাটাই আপনার লক্ষ্য নয়, আপনার আইডিয়া উৎপন্ন করাটাও আপনার লক্ষ্য, এটা বোঝা যাচ্ছে। তো সেইখানে, এবং আমাদেরটা অনেকটাই পুঁথিগত বিদ্যা, আপনার মতো এতটা একদম ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আমাদের কারোরই হয়তো নেই। সেইখানে দাঁড়িয়ে মিস্টার হালদার, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য নেক্সট 20 years অফ এগ্রিকালচার শুড বি? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, যে আগামী দিনে চাষ ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে। আমি এটা বলতে গিয়ে বলবো যে আজকের চ্যালেঞ্জেস কি? চ্যালেঞ্জেস লিমিটেড ল্যান্ড, লিমিটেড ওয়াটার, আর ইনক্রিজিং পপুলেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই যে চ্যালেঞ্জ, এটাকে ফেস করা একমাত্র যে মেকানিজম গোটা দুনিয়া আজকে ভাবছে, সেই সঙ্গে আরও একটা প্রবলেম তুলে ধরি, কারণ সমস্যার সলিউশনটা একসঙ্গেই হবে। সেটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার আর পেস্টিসাইড। যে ফুড আমরা আজকে নিচ্ছি তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড থাকছে। তাহলে আগামী দিনে এমন একটা ব্যবস্থাপনার জন্যে পৃথিবী আজকে ভাবছে যেখানে সাফিসিয়েন্ট ফুড থাকবে, কম ওয়াটার ইউজ হবে, পেস্টিসাইড এবং কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হবে না, অথচ সাফিসিয়েন্ট ফুড মানুষ পাবে। সেটা হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা আমাদের জেনে রাখা দরকার, যে যখন ধান চাষ হয় তখন জমিতে যখন জল জমে থাকে তখন প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়, যেটা পলিউশন ক্রিয়েট করে। এমন একটা চাষের ব্যবস্থা আসছে যাতে জল ব্যবহার কম হলেই মিথেন গ্যাসের উৎপাদন কমবে, যেটা আমাদের পলিউশনটাকে কমিয়ে নিয়ে আসবে। এবং এই একই ব্যবস্থাপনায় কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ, পেস্টিসাইডের ইউজ কমবে এবং ম্যানিওর ইউজ হবে। সে ম্যানিওর ইউজের সঙ্গে সঙ্গে আমাদের মডিফাইড বীজ ব্যবস্থার মাধ্যমে আমরা উৎপাদনও বাড়াতে পারবো, মিথেন গ্যাসের উৎপাদন কমিয়ে আমরা পলিউশন কন্ট্রোল করতে পারবো। এবং আমরা বিভিন্ন চর্চার মধ্যে যেটা শুনছি, আগামী দিনে কার্বন নিউট্রাল জায়গায় গোটা পৃথিবী আসতে পারবে, সেই স্বপ্ন কিন্তু আমরা দেখতে পারি। আর একটা উদ্বেগের জায়গা যেটা আমি বলবো, যে আমরা যখন দেখে এসেছি পেছনে, একসময় ভারতবর্ষে খাদ্যের বড় অভাব ছিল, প্রতিটা মানুষ কিন্তু সত্যিকারেরই খেতে পেত না। কিন্তু সৌভাগ্যবশত আজকে আমরা সারপ্লাস কান্ট্রি, এবং আমাদের সারপ্লাস যে রাইস, সেটাকে আমরা ইথানল প্রোডাকশান বা অন্যান্য বিভিন্ন প্রোডাকশানে ইউজ করছি। কিন্তু একটা হার্ড রিয়ালিটি আছে, সেটা হচ্ছে পৃথিবীর এখনও বহু জায়গা আছে যেখানে কিন্তু মানুষ এখনও খেতে পায় না। সেখানে একটা কথা আসেই, যারা পৃথিবীর রাজনীতিতে রাজত্ব করে তারা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে প্রপারলি ভাবছে না, যে এক জায়গার সারপ্লাস রাইসটা নিয়ে গিয়ে আরেক জায়গায় কীভাবে দেওয়া যায়। সেখানে আবার আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম বা যে ব্যবস্থাপনা নিয়ে বলছিলেন, সেই জায়গার ল্যাকিংয়ের কথা আসছে। তাহলে একটা আলোচনার মধ্যে একটা জিনিস বেরিয়ে এলো, যে একটা ব্যবস্থাপনা যেখানে পলিউশন ফ্রি বা লেস পলিউটেড, পেস্টিসাইড ফ্রি, কেমিক্যাল ফার্টিলাইজার ফ্রি, সাফিসিয়েন্ট ফুড মানুষ পাবে। কিন্তু একটার সলিউশন হচ্ছে না, যে কিভাবে যে লোকগুলো খেতে পাচ্ছে না তারা কিভাবে খেতে পাবে। এই জায়গাটার উপরে আমরা ফোকাস করতে পারি, বলতে পারি, লিখতে পারি, কিন্তু সেটা কখন বাস্তবায়িত হবে সেটা অনেক প্রশ্নের মুখে পড়ে থাকে। আমি এই বলে আমি আমার এইখানেই শেষ করছি, আর একটু শর্ট করে দেয় ভালো হয়। থ্যাংক ইউ। আমি একটা করে ছোট ছোট প্রশ্ন চারজনের কাছেই রাখবো আপনাদের। প্রথমে আমি অশোকদার কাছে যাব। অশোকদা, you spoke on supply chain, you also spoke on food processing, but a very brief answer to a problem that the world is today facing, food wastage, processed অথবা on the field. আমি একটা ডেটা পেলাম যে 930 মিলিয়ন মেট্রিক টন নয় এগ্রিকালচার অথবা ফুড প্রসেসড আমরা নষ্ট করি, প্রায় $1 ট্রিলিয়ন,
যেটা প্রায় 13% যতটা আমরা মাঠে অথবা প্রসেসড ফুড উৎপন্ন করি তার 13%। এটা দুদিক, এবং সেটাকে যখন বার্ন করা হয় সেটা নাকি দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর অফ দ্য কার্বন টু দ্য ওয়ার্ল্ড, মানে কম্পেয়ার টু এনি আদার ইন্ডাস্ট্রি, গ্রিন হাউস গ্যাস। এইখানে অশোকদা আমাদের কি পরিবর্তন আনা দরকার তোমার মনে হয়? So, thank you very much, Ambarish. It's a very complex question, but I can only say that if you have to stop wastage, it has to start from the moment of post-cropping. এটা যে পরে গিয়ে আমি ওয়েস্টেজ স্টপ করবো এটা কিন্তু হবে না। The whole process of wastage control has to start from the post-cropping stage itself. And there are a number of things. First and foremost, a particular area which is not suitable for a particular crop, I think the first thing that we should do is economics should not be the only thing that should drive the agriculture in an area. It has to be a crop which is appropriate for the environment of the area. Because that is one of the biggest problems. One of the biggest problems that we are having in Punjab. It is actually growing a crop which is not meant to be grown there, and that is why it is causing a whole host of problems. The second one, which I mentioned, right, is capturing freshness. Processing has to start right at the stage where post-cropping stages. এখন কি হচ্ছে? It is being transported. There is a transportation loss. It is put into warehouses where there is no hygiene and there is no storage, proper storage, so therefore there is a losses. So a lot of food processing has to happen very close to the crops. At the consumer end, there are two things that I would like to talk about. One is food processing has to result in better shelf life management. That is extremely important. A lot of wastage happens because of poor shelf life management. And the third one is in food service, portion size management is also going to be a very big thing. In fact, if you see in the Western countries, a very large part of food wastage is not because of storage or transportation, is because people throw away food. I think these are, so it's a combination of technology, supply chain, and social behavior. Thank you, Ashok. লাস্ট প্রশ্ন জয়ন্তবাবু আপনার কাছে, আপনার জন্য ফাইন্যান্সে, যে কি জিনিস আমাদের এখন ইমিডিয়েটলি 2-3 বছরের মধ্যে হবে বা হওয়া উচিত, যেটা এগ্রিকালচারে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের পেনিট্রেশনটাকে আরও অনেক বাড়াবে? আমাদের কি ন্যাবার্ডের মতো আরও 10টা প্রাইভেট সেক্টর ন্যাবার্ড দরকার? আমাদের কি ইন্স্যুরেন্সে আরও ট্রান্সফরমেটিভ পলিসি আনতে লাগবে? কোন জিনিসটা 2-3টে জিনিস যেটা এখন ইমিডিয়েটলি হওয়া প্রয়োজন? আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষে মোট কৃষকের সংখ্যা হচ্ছে প্রায় 16 কোটি। এই 16 কোটি কৃষকের কাছে কারোর পক্ষে পৌঁছানো সম্ভব না। সো হোয়াট উই ক্যান ডু, যে আমরা যে নতুন গভর্নমেন্ট পলিসির অনুযায়ী যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যেটা হয়েছে, অর্থাৎ একটা কৃষক গোষ্ঠী, যেখানে নাকি এক একটা কৃষক গোষ্ঠীতে 700 থেকে 1000 বা 3000 কৃষক সেখানে আছে। সো ইট ইজ ভেরি ইজিয়ার টু রিচ this 3000 farmer in a single go rather than so many crores of farmers individually. তো ভারতবর্ষ সরকার এখন ঠিক করেছে 10,000 FPO ফর্ম করবে। ইন ফিউচার দে আর থিঙ্কিং ফর টু ইনক্রিজ ইট টু 30,000 FPO, যাতে নাকি FPO থ্রুতে আপনি একটা ক্লাস্টার ফর্ম করে, যেখানে নাকি আপনি সেই তার মেম্বারকে কনভিন্স করিয়ে তাকে ক্রেডিট, ইন্স্যুরেন্স, টেকনোলজি সব কিছু তৈরি করা যেতে পারে একটা। তো আমার মনে হয় যে এখন মিনিস্ট্রি অফ কোঅপারেশনও এর মধ্যে এসে গেছে। যত কোঅপারেটিভ সোসাইটি যারা আছে তারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে FPO, সেলফ হেল্প গ্রুপ, এই যে মাদার বডিটা আছে, এদের যদি ফোকাস করা যায় এবং এদের কাছে যদি ব্যাংকিং সার্ভিসটাকে যদি পেনিট্রেশন করানো যায়, ইট উইল বি ইজিয়ার I should say, to motivate or to facilitate the process of giving them the products like credit, insurance, technology and associated services. So I think government should spend much more time, energy, fund and policy so that this cluster of farmers should be the backbone of the Indian farming in future. Thank you, Jantababu. Khub bhalo. Rajiv, question for you is, you said technology, innovation, all these are extremely necessary for agriculture. The question is that these requires good talents also to come to agriculture. In the modern time, in the present young generation,
do you see good talents wanting to take up agriculture as a subject and trying to read, study agriculture? Yes, Ambarish, I think, I'll just refer to one of the SDGs, which is SDG 2, which says zero hunger. SDG হচ্ছে Sustainable Development Goals. এটা UN এর 17টা ডেভেলপমেন্ট গোলস আছে, তার মধ্যে এটা 2030-এর মধ্যে গোটা বিশ্ব, ভারতও একটা এর মধ্যে স্বাক্ষর করেছে, যারা এই 17টা গোল অ্যাচিভ করতে চাইছে। তো সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। ইয়াং ট্যালেন্ট, আজকে আমরা কৌস্তবের বক্তব্য আমি শুনছিলাম খুব মন দিয়ে, কেন ইয়াং ট্যালেন্ট, এবং আমি ওখানে দেখছিলাম ও ফুড এগ্রিটেকের কথা বলছে, ও সাস্টেনেবিলিটির কথা বলছে, ও ESGর কথা বলছে। আমার মনে হয় ট্যালেন্ট নিশ্চয়ই আসবে যদি একটা পারপাস দেখানো যায়। পারপাসটা আমি যদি হালদারের এক্সাম্পলটা নিই, পারপাস আছে, কেননা উনি বলছেন যে হি ইজ নট অনলি সেলিং সে রাইস, হি ইজ প্রোভাইডিং এমপ্লয়মেন্ট, হি ইজ প্রোভাইডিং বিজনেস অপরচুনিটিস টু হিজ বিজনেস অ্যাসোসিয়েটস, টু দ্য লজিস্টিক সার্ভিস প্রোভাইডার্স। তো আমার মনে হয় পারপাস থাকলে, আমরা যদি পারপাসটা দেখাতে পারি, আমরা যদি ঠিক ইনভেস্টমেন্ট আনতে পারি, এগ্রিকালচার উইল বি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ সেক্টরস টু অ্যাট্রাক্ট ট্যালেন্ট। এটা আমার ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ রাজীব। মিস্টার হালদার, শেষ প্রশ্ন, আর এটা প্রশ্ন ঠিক নয়, এটা একটা খানিকটা ইচ্ছা বা দাবিও টু HBL। আমরা এখানে অনেকগুলো ফিউচারিস্টিক, ভবিষ্যতে উচিত করা ট্রেন্ড, রিসার্চ এই নিয়ে ভাবছি, কার্বন, টেকনোলজি, ফাইন্যান্সিং, ফুড সাপ্লাই, সিকিউরিটি ইত্যাদি নিয়ে। আজকে HBL একটা অগ্রণী ভূমিকা নিয়েছে এগ্রিকালচারে এবং এগ্রিকালচারের চিন্তাতে। আমরা কি এক্সপেক্ট করতে পারি যে আগামী 20 ইয়ার্সে, 20 বছরে এই HBL থেকেই কলকাতাতে বা বাংলাতে সবচেয়ে বড় সফিস্টিকেটেড লিডিং এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এগ্রিকালচার R&D এখান থেকে হতে পারে HBL থেকে? যে ইউনিভার্সিটি বা যে R&D এগ্রিকালচারের ওপরে রিসার্চ করবে, যারা পৃথিবীতে যত বড় বড় ইনস্টিটিউট আছে তাদের সাথে অ্যালায়েন্সে কাজ করবে এবং এইখান থেকে সবচেয়ে বড় এগ্রিকালচারাল সায়েন্টিস্টরা বেরোবে। এটা কি আমরা HBL থেকে কখনো এক্সপেক্ট করতে পারি যে HBL সেরকম ধরনের একটা দিকেও এগোতে পারে? আমরা সবসময় স্বপ্ন দেখি এবং বাস্তবায়িতও করেছি, আজও অনেক স্বপ্ন দেখি, সবটা বলা হয়তো ঠিক হবে না, কিন্তু একটা কথা, আমরা কিন্তু R&Dতে এখন যথেষ্ট মনোনিবেশ করেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোপ অনেক আছে এবং রেজাল্ট আমরা অলরেডি পেতে লেগেছি। এবং আমি আমার আগের বক্তব্যে বললাম যে কীভাবে আগামী দিনে চাষের মেথড আসবে যেখানে কার্বন নিউট্রাল হওয়ার কথা, অর্গ্যানিক ফুড পাওয়ার কথা এবং সাফিসিয়েন্ট ফুড পাওয়ার কথা, এবং ওয়াটার আমরা কিভাবে বাঁচাতে পারি, যেটা আজকে ক্রাইসিস আইটেম গোটা পৃথিবী জুড়ে। তো সেই রকম ভাবনা আমরা ভাবছি এবং কাজ করছি। হয়তো দেখবেন যে ভবিষ্যতে আগামী দিনে আমাদের কোম্পানি এর উপরে একটা সফল প্ল্যাটফর্ম তৈরি করবে। Thank you, Mr. Haldar. And with this, I would come to the end of the panel discussion with my thanks and compliments to all the panelists, including Mr. Haldar. And there have been really in the 30 minutes, lot of ideas generated, proliferation of lot of ideas. And I hope if 50%, 40% of these ideas are taken to fruition, then definitely Bengal, and from Bengal we will see a transformative agriculture spanning across India and the world. And thank you, the audience also, for being such a patient listener at around 9 p.m. now. Thank you so much.